জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রের গভীরে মাছ ধরতে যায় কিছু অকুতোভয় জেলে। মাসের পর মাস তারা সমুদ্রে কাটিয়ে দেয় তাদের জাহাজের প্রধান অর্থাৎ থান্ডেলের ভরসায়। এমনই এক থান্ডেল রাজুর জীবনের অসাধারণ কাহিনী নিয়ে নির্মিত হয়েছে আমাদের আজকের মুভি থান্ডেল। প্রেম, ভালোবাসা আর দুঃসাহসিকতায় ভরপুর এই মুভি আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের মুভি এক্সপ্লানেশন। মুভির শুরুতে আমরা সাত্তিয়া নামের একটি মেয়েকে বৃষ্টির মধ্যে রেল স্টেশনের বেঞ্চে বসে থাকতে দেখি। মেয়েটি কেন একা একা মন খারাপ করে বসে আছে তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। সাত্তিয়া বেশ কিছুক্ষণ একা একা বসে থাকার পর তার বাবা রঘু এসে মেয়েকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে ফিরেও সাত্তিয়া কেমন যেন সারাক্ষণ মন খারাপ করে বসে থাকতো। হঠাৎ করে একদিন সে তার বাবাকে নিজের বিয়ের জন্য ছেলে দেখতে বলে। রঘুও সাত্তিয়ার কথায় রাজি হয়। কিছুদিন পর ছেলেপক্ষের লোকজন সাত্তিয়াকে দেখতে আসে। সাত্তিয়া সেজেগুজে তাদের সামনে গিয়ে বসে। রূপবতী সাত্তিয়াকে দেখে পাত্র অর্থাৎ মুরালি কিছুক্ষণের জন্য হাঁ করে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে, এত সুন্দর মেয়ে কি আর তার কপালে আছে? তার যা চেহারা তাতে তো এই মেয়ে তাকে দেখার সাথে সাথেই রিজেক্ট করে দেবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সাত্তিয়া তার বাবাকে বলে যে সে বিয়ের জন্য রাজি আছে। কথা শুনে মুরালি তো খুশিতে প্রায় বাকবাকম অবস্থা। এর কিছুদিন পরেই সাত্তিয়া মুরালির সাথে গ্রামের একটি মন্দিরে দেখা করে। সেখানে সাত্তিয়া মুরালিকে বলে সে রাজু নামের একটি ছেলেকে ভীষণ ভালোবাসে। ছোটবেলা থেকেই তারা একসাথে আছে। তবে এখন কিছু কারণবশত সাত্তিয়া রাজুকে বিয়ে না করে মুরালিকে বিয়ে করতে যাচ্ছে। মুরালি তখন বলে, একজনকে ভালোবাসবেন অথচ বিয়ে করবেন অন্য কাউকে, এটা তো রাজুর সাথে অন্যায় করা হবে। সাত্তিয়া তখন মুরালিকে প্রথম থেকে তার আর রাজুর কাহিনী বলতে শুরু করে। এখানে আমরা গল্পের মেইন ক্যারেক্টার রাজুকে দেখতে পাই। রাজু অন্যান্য জেলেদের সাথে নিয়ে মাছ সমুদ্র থেকে মাছ ধরে নৌকার মালিককে সেই সব মাছ বুঝিয়ে দিয়ে মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়ে আসতো। আর এই কাজটি করার জন্য বছরের প্রায় 9 মাস তাদেরকে মাছ সমুদ্রে কাটাতে হতো। আর বাকি 3 মাস তারা তাদের পরিবারের সাথে থাকতে পারত। সমুদ্রের গভীরে ফোনে নেটওয়ার্ক না থাকার কারণে তাদের পরিবারের সাথে দীর্ঘদিন যোগাযোগবিহীন সময় কাটাতে হতো। তেমনইভাবে কয়েক মাস পরে রাজুরা মাছ ধরে বন্দরে ফিরে আসছিল। রাজু বারবার মোবাইল চেক করতে থাকে যে সিগন্যাল পাওয়া যাচ্ছে কিনা। সিগন্যাল পাওয়া মাত্রই সে সাত্তিয়াকে কল করবে। সাত্তিয়া ওদিকে রাজুর ফেরার অপেক্ষায় বসেছিল। পরের দিন সকালবেলা সাত্তিয়া সেজেগুজে মন্দিরে গিয়ে রাজুর জন্য অপেক্ষা করতে থাকে। কারণ প্রত্যেকবার বাড়ি ফেরার পরেই রাজু আর সাত্তিয়া সর্বপ্রথমে এখানেই দেখা করত। রাজু ট্রেন থেকে নেমে সোজা সাত্তিয়ার সাথে দেখা করতে মন্দিরে আসে। আর এরপর সাত্তিয়াকে নিয়ে তাদের গ্রামের লাইট হাউসে যায়। লাইট হাউসে রাজু একটি পতাকা টাঙিয়ে রেখেছিল। রাজু মূলত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার আগে এখানে পতাকা টাঙিয়ে রেখে যায়। সে যখন ফিরে আসে তখন সে এই পতাকাটি নামিয়ে রাখে। দীর্ঘদিন পর রাজু আর সাত্তিয়ার দেখা হওয়ায় তারা দুজনেই আজ ভীষণ খুশি। রাজুর বাবা ছিল একজন থান্ডেল। মাঝ সমুদ্রে মাছ ধরতে গিয়ে তার মৃত্যু হয়। রাজুর বাবা বিপদে আপদে গ্রামের মানুষদেরকে সাহায্য করত। বাবার সব ভালো গুণগুলোই রাজু পেয়েছে। রাজুর পরোপকারী স্বভাবের জন্য গ্রামের সবাই তাকে ভীষণ ভালোবাসে। আর একসময় গ্রামবাসীরা রাজুকে তাদের নতুন থান্ডেল ঘোষণা করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সাত্তিয়া চন্দ্রার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে আসে আনন্দ করতে। কিন্তু সেখানে হঠাৎ করে চন্দ্রার সাথে তার স্বামীর ঝগড়া লেগে যায়। কারণ সে বছরের বেশিরভাগ সময় সমুদ্রে মাছ ধরে কাটিয়ে দিত। আর সংসারের যত ঝামেলা তা সবকিছু চন্দ্রাকে একাই সামলাতে হতো। সাত্তিয়া চন্দ্রাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। রাতে যখন সবাই মিলে গল্প করছিল এমন সময় রাজুর মেসেজ পেয়ে সাত্তিয়া রাজুর সাথে দেখা করতে চলে যায়। দেখতে দেখতে কিভাবে 3 মাস কেটে যায় সাত্তিয়া বা রাজু কেউই বুঝতে পারে না। কাল সকালে রাজু আবারও সমুদ্রে চলে যাবে, তাই সাত্তিয়া সারা রাত রাজুর সাথে বসে গল্প করে কাটাতে চায়। গল্প করতে করতে রাজুর কোলে মাথা রেখে সাত্তিয়া ঘুমিয়ে পড়ে। সকালবেলা যখন তার ঘুম ভাঙে তখন সে দেখতে পায় রাজু আর সেখানে নেই। সাত্তিয়া লাইট হাউসের দিকে তাকিয়ে দেখতে পায় সেখানে পতাকা উঠছে। অর্থাৎ রাজু সাত্তিয়াকে কিছু না বলেই সমুদ্রে চলে গিয়েছে। আর যাওয়ার আগে রাজু সাত্তিয়ার জন্য তার একটি শার্ট রেখে গিয়েছে। সাত্তিয়া রাজুর শার্টটি নিয়ে মন খারাপ করে বসে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই চন্দ্রার ভাই সুধাকর সমুদ্রে মাছ ধরতে গিয়ে মারা গিয়েছে। সাত্তিয়া চন্দ্রাকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেই টেনশনে পড়ে যায়। সে বারবার সুধাকরের লাশের জায়গায় রাজুকে কল্পনা করতে থাকে। তার মনে একই ভয় শুরু হয় যে যদি রাজুর সাথেও এমন কিছু হয় তবে তার কি হবে। রাতের বেলা সাত্তিয়া তার বাবাকে জিজ্ঞাসা করে যে গ্রামের সবাই বেশি বেশি টাকার জন্য সমুদ্রে মাছ ধরতে চায়, কিন্তু তুমি কেন বাড়িতে বসে চাল বোনার কাজ করো? তোমার কি কখনো সমুদ্রে যেতে ইচ্ছা করে না? সাত্তিয়ার বাবা বলে সেও একসময় সমুদ্রে মাছ ধরতে যেত,
কিন্তু একবার ফিরে এসে দেখে সাত্তিয়ার মা আর বেঁচে নেই। এমনকি সে অনেকদিন আগে মারা গিয়েছিল। সমুদ্রে নেটওয়ার্ক না থাকার কারণে সে তার স্ত্রীর মৃত্যুর সংবাদ সময় মতো জানতে পারেনি। সেই দুঃখে সেদিনের পর থেকে সে আর কখনো সমুদ্রে যায়নি। এবার সাত্তিয়া আরো বেশি টেনশনে পড়ে যায়। অনেকদিন হয়ে যাওয়ার পরেও সাত্তিয়া রাজুর কোনো খবর না পেয়ে সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে। এরই মধ্যে ৯ মাস পার হয়ে যায়। রাজু তার বোট নিয়ে বন্দরে ফিরে আসে। রাজু গ্রামে ফিরে এসে সাত্তিয়াকে নিয়ে লাইট হাউসে গিয়ে বসে গল্প করতে শুরু করে। সাত্তিয়া রাজুকে বলতে চায় যে সে যেন আর সমুদ্রে না যায়, কিন্তু কিছুতেই তার মনের কথা রাজুকে বলতে না পেরে সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে। কথায় কথায় রাজু সাত্তিয়াকে বলে তাদের নৌকার মালিক তাদের বেতনের কিছু টাকা সবসময় আটকে রাখে। তবে এবার তাদের জন্য মালিক একটি নতুন বুটের ব্যবস্থা করেছে, যার জন্য রাজুরা অনেক খুশি। সাত্তিয়া সবসময় মন খারাপ করে থাকে দেখে রাজুও বুঝতে পারে না তার কি হয়েছে। এদিকে রাজুর যাবার সময় হয়ে আসছে, তাই একদিন সাহস করে সাত্তিয়া রাজুকে বলেই দেয় যে চন্দ্রার ভাইয়ের সাথে যা হয়েছে সেটা ভেবে রাজুর জন্য তার অনেক টেনশন হয়। সাত্তিয়া রাজুকে বলে সে যেন আর সমুদ্রে না যায়, গ্রামে থেকেই কিছু একটা করার ব্যবস্থা করে নেয়। কিন্তু রাজু বলে সে এখন থান্ডেল, তার অধীনে অনেকগুলো জীবন নির্ভর করে। সে যদি সমুদ্রে না যায় তবে তার সাথে থাকা অন্যান্য সঙ্গীরাও বিপদে পড়ে যাবে। আর তাছাড়া ছোটবেলা থেকেই সমুদ্রের সাথে রাজুর গভীর সম্পর্ক। এতদিন যেহেতু তার কিছু হয়নি, তাই ভবিষ্যতেও তার কিছু হবে না। কিন্তু সাত্তিয়া কিছুতেই মানতে চায় না। সাত্তিয়াকে এত মন খারাপ করে থাকতে দেখে রাজু বলে যে সে আর সমুদ্রে যাবে না। এটা শুনে তো সাত্তিয়া অনেক খুশি হয়। এভাবে দেখতে দেখতে ৩ মাস কেটে যায়। রাজুর অন্যান্য সঙ্গীরা তাকে ফোন করে জানায় যে আগামীকাল তাদের জন্য ট্রেনের টিকিট কাটা হয়েছে। রাজু তাদেরকে বলে সে সময় মতো চলে আসবে। রাতের বেলা গল্প করতে করতে সাত্তিয়া আবারও রাজুর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। সকালবেলা যখন তার ঘুম ভাঙে তখন সে রাজুকে কোথাও দেখতে পায় না। সাত্তিয়া তখন লাইট হাউসের দিকে তাকিয়ে দেখে সেখানে রাজুর পতাকা উঠছে। সাত্তিয়া বুঝতে পারে রাজু সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সাত্তিয়াও তখন রাজুকে থামানোর জন্য দৌড়াতে দৌড়াতে ট্রেন স্টেশনে আসে। সে রাজুকে বারবার বোঝাতে থাকে যে সে যেন সমুদ্রে না যায়। তাছাড়া সে তো সাত্তিয়াকে কথা দিয়েছিল যে সে আর কখনো সমুদ্রে যাবে না। রাজু সাত্তিয়াকে সান্ত্বনা দিয়ে বলে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। কিন্তু সাত্তিয়া রাজুর কথার আর কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকে। এদিকে ট্রেন ছাড়ার সময় হয়ে যাওয়ায় রাজু চলে যায়। আর এর পরের কাহিনী আমরা মুভির শুরুতেই দেখেছি। গল্প বর্তমানে চলে আসে। বোট ছাড়ার আগে রাজু বারবার সাত্তিয়াকে কল করতে থাকে, কিন্তু সাত্তিয়া কিছুতেই রাজুর কল রিসিভ করে না। দেখতে দেখতে রাজুও নেটওয়ার্কের বাইরে চলে যায়। সাত্তিয়া রাজুর কথা চিন্তা করে সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে। ওদিকে রাজুও কাজের ফাঁকে ফাঁকে বারবার সাত্তিয়ার কথা ভাবে। চন্দ্রা এসে সাত্তিয়াকে বোঝায় যে এভাবে মন খারাপ করে না থেকে রাজুর সাথে কথা বলতে। কিন্তু সাত্তিয়া ভাবে এভাবে ইগনোর করলে হয়তো রাজু তার কথা বুঝতে পেরে সমুদ্র থেকে ফিরে আসবে। কিন্তু অনেকদিন কেটে গেলেও এমন কিছুই হয় না। সাত্তিয়া লাইট হাউসে গিয়ে রাজুর কথা ভেবে অঝরে কান্না করতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সমুদ্রের মাঝে তীব্র ঝড়ের কবলে পড়ে রাজুদের বোট প্রায় তলিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। কিন্তু কোনো রকমে নিজেদের রক্ষা করার পর রাজুরা দেখতে পায় তাদের সামনে একটি বিশাল জাহাজ এগিয়ে আসছে, যেটা ছিল পাকিস্তান নেভির একটি জাহাজ। মূলত ঝড়ের কবলে পড়ে রাজুদের নৌকা দিক হারিয়ে পাকিস্তানের সীমানায় চলে এসেছে। পাকিস্তানের নেভিরা রাজুদেরকে ধরে নিয়ে পাকিস্তানের একটি জেলে বন্দি করে রাখে। তারা আসলে জেলে নাকি কোনো জলদস্যু এটা প্রমাণ না হওয়া পর্যন্ত তাদেরকে এখানেই থাকতে হবে। রাজুরা তাদের গ্রামে চিঠি লিখে এইসব কথা জানিয়ে দেয়। চিঠি পেয়ে গ্রামের সবার মাঝে কান্নার রোল পড়ে যায়, কারণ গ্রামের ২২ জন মানুষ এখন পাকিস্তানের জেলে বন্দী রয়েছে। তারা কিভাবে আছে, কেমন আছে, কি হচ্ছে তাদের সাথে তার কিছুই তারা জানতে পারছে না। জেলের মধ্যে রাজুদের সাথে অন্যান্য কয়েদিরা অনেক বাজে ব্যবহার করতে শুরু করে। রাজু রেগে গিয়ে তাদের সাথে ঝামেলায় জড়াতে গেলে সেখানকার জেলার এসে তাদেরকে সরিয়ে নিয়ে যায়। জেলার রাজুকে বুঝিয়ে বলে তোমরা যেহেতু এখন অন্য একটি দেশে বন্দি অবস্থায় আছো, তাই তোমাদেরকে সংযত থাকতে হবে। কোনো রকম কোনো ঝামেলায় জড়িয়ে গেলে হয়তো কোনোদিনই আর এখান থেকে বের হতে পারবে না। নিজেদের পরিবারের কথা চিন্তা করে হলেও তাই তোমাদেরকে শান্ত থাকতে হবে। জেলারের কথা বুঝতে পেরে রাজুরাও চুপ করে থাকে। এদিকে রাজুর কথা চিন্তা করে সাত্তিয়া সারাক্ষণ মন খারাপ করে ভাবতে থাকে কিভাবে তাদেরকে দ্রুত পাকিস্তান থেকে ঝাড়িয়ে আনা যায়। মুরালি যখন জানতে পারে রাজুরা পাকিস্তান জেলে বন্দি আছে, তখন সে কিছুদিনের জন্য তাদের বিয়েটি পিছিয়ে দেয়। কারণ সে খুব ভালো করে জানে রাজুর সাথে শেষবারের মতো দেখা না করে সাত্তিয়া কিছুতেই বিয়ের পিঁড়িতে বসবে না। তাই মুরালিও সাত্তিয়ার পাশে থেকে চেষ্টা করতে থাকে যে কিভাবে রাজুদেরকে তাড়াতাড়ি ছাড়িয়ে আনা যায়। রাজুদের ২২ জনের জন্য তাদের সবার পরিবারের মানুষরা তাদেরকে চিঠি লেখে, কিন্তু সাত্তিয়া কিছুই লিখতে পারে না। সাত্তিয়ার লেখার জায়গায় এক ফোঁটা চোখের পানি দেখে রাজু সাত্তিয়ার মনের সব কথা বুঝে নেয়। অনেক কষ্টের মাঝেও সে যেন এক টুকরো আনন্দ খুঁজে পায়।
এদিকে অনেক দিন কেটে গেলেও রাজুদের এখনো মুক্তি দেওয়া হয় না। আবার একমাত্র উপার্জনের লোককে হারিয়ে সেই 22টি পরিবার অভাব অনটনে দিন কাটাতে শুরু করে। সে সময় সাত্তিয়ার মনে পড়ে রাজু তাকে বলেছিল যে তাদের বোটের মালিক তাদের বেতনের কিছু টাকা আটকে রেখেছে। তাই সাত্তিয়া মুরালিকে সাথে নিয়ে সেই বোটের মালিকের কাছে থেকে রাজুদের পাওনা টাকাগুলো নিয়ে আসে। সাত্তিয়া সবাইকে সেই টাকা ভাগ করে দিলে তারা যেন কিছুটা হাত ছেড়ে বাঁচে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিনিস্টার সুশীলা পাকিস্তান গভর্নমেন্টের সাথে বন্দি 22 জনের ব্যাপারে কথা বলে। পাকিস্তান গভর্নমেন্ট থেকে আশ্বস্ত করা হয় যে তাদেরকে খুব দ্রুত দেশে পাঠানো হবে। এরই মধ্যে সাত্তিয়ারাও খবর পেয়ে যায় যে রাজুদেরকে আগামী 15ই আগস্ট মুক্তি দেওয়া হবে। সাত্তিয়া সবাইকে এই কথা জানিয়ে দিলে সবাই অনেক খুশি হয়। জেলে বসে রাজুরাও খবরটি পেয়ে আনন্দে নাচতে শুরু করে। মুরালি তখন সাত্তিয়াকে বলে, এবার তাহলে আমাদের বিয়ের দিন ঠিক করতে পারবো, কারণ রাজু চলে আসলেই তো আর কোনো ঝামেলা থাকবে না। তাই সেপ্টেম্বর মাসের 2 তারিখে মুরালির সাথে সাত্তিয়ার বিয়ের ডেট ঠিক হয়। এদিকে ইন্ডিয়া আর পাকিস্তানের মাঝে কাশ্মীর নিয়ে নতুন করে দাঙ্গা শুরু হয়ে যায়। পাকিস্তানের রাস্তায় রাস্তায় ইন্ডিয়ানদের বিরুদ্ধে নানা রকম প্রোটেস্ট হতে শুরু করে। সেই দিনই রাজুদেরকে কোর্ট থেকে জেলখানায় নেওয়ার সময় কিছু পাকিস্তানি তাদের উপরে হামলা করে বসে। এমনকি তাদের প্রিজন ভ্যানে আগুন লাগিয়ে দেওয়া হয়। রাজুরা কোনো রকমে সেখান থেকে পালিয়ে জেলখানায় চলে আসে। রাজুদেরকে ফিরে আসতে দেখে জেলাররাও স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এভাবে কোনো ভিনদেশি বন্দী যদি মারা যায় তবে তাদেরকে জবাবদিহি করতে হবে, এমনকি তাদের চাকরিও চলে যেতে পারে। দাঙ্গার কারণে রাজুদের বেল অর্ডার ক্যান্সেল করা হয়। এই কথা শুনে সাত্তিয়া পররাষ্ট্রমন্ত্রীর সেক্রেটারিকে ফোন করে রাজুদের জন্য নতুন কিছু করার অনুরোধ করে। কিন্তু সে মন্ত্রীর সেক্রেটারি জানায় পররাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে মারা গিয়েছে। সাত্তিয়া বুঝতে পারে না সে এখন কিভাবে রাজুদেরকে মুক্তি করবে। এরই মধ্যে সাত্তিয়া জানতে পারে পররাষ্ট্রমন্ত্রীর মেয়ে ভাবনার কাছে গেলে তাদের কাজ হতে পারে। সাত্তিয়া তখন মুরালি আর চন্দ্রকে সাথে নিয়ে দিল্লিতে যায় ভাবনার সাথে দেখা করতে। কিন্তু অনেক চেষ্টা করেও হাই সিকিউরিটির কারণে সাত্তিয়া ভাবনার সাথে দেখা করতে পারে না। এদিকে মুরালির সাথে সাত্তিয়ার বিয়ের ডেট এগিয়ে আসছে। মুরালি বারবার রিকোয়েস্ট করে তার পরিবারের লোকজনকে ম্যানেজ করার চেষ্টা করে। সাত্তিয়া তখন মুরালির অবস্থা দেখে কি যেন ভেবে চন্দ্রাকে বলে তাকে যেন বউ সাজিয়ে দেওয়া হয়। চন্দ্রা সাত্তিয়াকে খুব সুন্দর করে বউ সাজিয়ে দেয়। আর সাত্তিয়া এই অবস্থাতেই ভাবনার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। ভাবনা গাড়িতে বসে এভাবে একটি মেয়েকে বউ সেজে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবে তারা হয়তো কোনো জরুরি কাজেই তার সাথে দেখা করতে এসেছে। সাত্তিয়াকে তখন বাড়ির ভেতরে নিয়ে গিয়ে ভাবনা তার সাথে কথা বলে। সাত্তিয়ার কাছে সবকিছু শুনে তাকে আশ্বস্ত করে যে সে খুব দ্রুত রাজুদেরকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করবে। ভাবনা সাত্তিয়াকে বাড়িতে ফিরে বিয়ের পিঁড়িতে বসতে বলে। কিন্তু সাত্তিয়া বলে সে গ্রামের মানুষদেরকে বলে এসেছে সে সময়কে মুক্ত করে তবেই বাড়ি ফিরবে। এই কথা শুনে ভাবনা খুব দ্রুত পাকিস্তান এম্বাসির সাথে কথা বলে রাজুদেরকে ছাড়ানোর ব্যবস্থা করে। ভাবনার চেষ্টার কারণে একদিনের মধ্যেই রাজুদেরকে পাকিস্তান থেকে ছেড়ে দেওয়ার অর্ডার আসে। তাদের মুক্তির কথা শুনে সাত্তিয়া, চন্দ্রা আর মুরালি পাকিস্তান আর ইন্ডিয়ার বর্ডারের সামনে এসে দাঁড়ায়। সকালবেলা একে একে সবার নাম ধরে তাদেরকে মুক্তি দেওয়া হয়। রাজুদের মুক্তির কথা শুনে সাত্তিয়া রাজুর সাথে দেখা না করে মুরালিকে নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে, কারণ কিছুক্ষণ পরেই মুরালির সাথে তার বিয়ের লগ্ন। তাই সে এই অবস্থায় কোনোভাবে রাজুর সামনে গিয়ে দাঁড়ানোর সাহস করে না, কারণ সে খুব ভালো করেই জানে রাজু তার বিয়ের কথা কিছুতেই মেনে নিতে পারবে না। ওদিকে মুক্তি পেয়ে সাত্তিয়ার বিয়ের কথা শুনে রাজুও ভীষণভাবে ভেঙে পড়ে। তাই সে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে যাতে সে একবারের জন্য হলেও সাত্তিয়ার সাথে কথা বলতে পারে। ট্রেন থেকে নেমে সাত্তিয়ার লাইট হাউসের দিকে তাকিয়ে দেখে সেখানে রাজুর সেই পতাকাটি নেই। সাত্তিয়া বুঝতে পারে রাজু বাড়ি ফিরে এসেছে। সাত্তিয়া মনে মনে অনেক খুশি হয়। তার খুব ইচ্ছে করে রাজুর কাছে ছুটে যেতে, কিন্তু সামনে মুরালি আর তার পরিবার থাকার কারণে সাত্তিয়া রাজুর কাছে যেতে পারে না। মুরালি তখন সাত্তিয়াকে বলে, দিল্লিতে আপনাকে বউ সাজতে দেখে ভেবেছিলাম আপনি হয়তো আমার জন্য সেজেছেন, কিন্তু পরে বুঝতে পারলাম আপনি আসলে রাজুর জন্য বউ সেজেছেন। আপনি যে রাজুকে কতটা ভালোবাসেন এটা জেনেও যদি আমি আপনাকে বিয়ে করি তবে আমরা কেউই কোনোদিনও সুখী হতে পারবো না। তাই দিল্লি থেকে ফিরে আসার আগে আমি রাজুর জন্য প্লেনের একটি টিকিট কেটে রেখে এসেছিলাম, যাতে রাজু তাড়াতাড়ি গ্রামে ফিরে আসতে পারে। মুরালি বলে রাজু হয়তো আপনার জন্য লাইট হাউসে অপেক্ষা করছে। মুরালির কাছে এসব শুনে সাত্তিয়া আর নিজেকে আটকে রাখতে পারে না। সে দৌড়াতে দৌড়াতে রাজুর কাছে চলে যায় তার সাথে দেখা করতে। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের মুভি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।